হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি রাজ্জাক স্যার তোমাদের সবাইকে ছায়া স্মার্ট ক্লাসে জানাই স্বাগত। আজকের আলোচনা করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হলো ওজোন স্তর। এই টপিকটা খুব সুন্দরভাবে বোঝানো আছে ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ বইয়ের প্রথম অধ্যায়ে, এবং এই টপিকের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর সাজানো আছে ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক বইয়ের প্রথম অধ্যায়ে। এরপরেও টপিকটাকে আরও সুন্দর, আরও সহজ ও ইন্টারেস্টিং করে তুলব আমি এই ছায়া স্মার্ট ক্লাসে। তাহলে চলে আসি সরাসরি বিষয়বস্তুতে। অক্সিজেন, এটা আমরা সবাই চিনি বা এর নাম ছোটোবেলা থেকে শুনে আসছি। এখানে আমি অক্সিজেনের 3 রকম অবস্থা দেখালাম। প্রথমে এটা অক্সিজেনের একটা পরমাণু, মানে অক্সিজেন যখন পারমাণবিক অবস্থায় থাকে তখন সেটা দেখানো হলো, যাকে কেবলমাত্র একটা ও চিহ্ন দিয়ে প্রকাশ করা হচ্ছে। আর আমরা জানি বাতাসে যে অক্সিজেনটা আছে সেটা আণবিক অবস্থায় আছে। একটা অক্সিজেনের অণুর মধ্যে 2টো অক্সিজেনের পরমাণু থাকে, যেটাকে আমরা O2 দিয়ে প্রকাশ করে থাকি। এবারে আসছি অক্সিজেনের আরও একটা রূপভেদ, যেখানে একটা অণুর মধ্যেই অক্সিজেনের 3টে পরমাণু থাকে। ছবিতে দেখতে পাচ্ছ অক্সিজেনের 3টে পরমাণু নিয়ে একটা অণু, যেটাকে O3 দিয়ে চিহ্নিত করা হয়েছে। এটাকে বলা হয় ওজোন। তোমরা দেখেছো বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা, যেখানে দ্বিতীয় স্তরটা ছিল স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা ভূপৃষ্ঠের সাপেক্ষে 12 কিলোমিটার পর থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মানে আমরা যে স্তরে আছি ট্রপোস্ফিয়ার, তার উপর থেকেই 45 কিলোমিটার পর্যন্ত এই স্তরটা বিস্তৃত, এবং এই স্তরের মধ্যেই ওজোন গ্যাসটা কিন্তু থাকে। মূলত আমাদের পুরো বায়ুমণ্ডলে যত ওজোন গ্যাস থাকে তার 90% থাকে এই স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত। এবং আরও ক্লিয়ার করে বললে 16 থেকে 30 কিলোমিটার এই যে স্তরটা আছে, এখানে ওজোন গ্যাসের ঘনত্ব থাকে সবচেয়ে বেশি। এই অংশটাকে বলা হয় ওজোনোস্ফিয়ার বা ওজোন মণ্ডল বা ওজোন স্তর। এবারে আসি এই ওজোন স্তরের গুরুত্ব। দেখো, সূর্য থেকে আগত অত্যন্ত ক্ষতিকারক একটা রশ্মি, যার নাম অতিবেগুনি রশ্মি, ইংরেজিতে আল্ট্রাভায়োলেট রে, সংক্ষেপে ইউভি, পৃথিবীর দিকে এগিয়ে আসছে। কিন্তু তার দ্বারা আমরা কোনো ক্ষতিগ্রস্ত হতে পারি না এখনও পর্যন্ত। তার কারণটা কি? এই ইউভি রশ্মির 3টে পার্ট আছে, ইউভিসি, ইউভিএ, ইউভিবি এবং ইউভিসি, যার মধ্যে ইউভিএ 5% এই বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারে অ্যাবজর্ব হয়ে যায়, মানে শোষিত হয়, বাকিটা আসে। কিন্তু ইউভিবি এবং ইউভিসি যেগুলো অত্যন্ত ক্ষতিকারক, তাদের যথাক্রমে 95% এবং 100% শোষিত হয়ে যায় বায়ুমণ্ডলের ওই ওজোন স্তরের মধ্যেই। তাহলে সূর্য থেকে আগত অত্যন্ত ক্ষতিকারক যে অতিবেগুনি রশ্মি কী ক্ষতি করে সেটা একটু পরেই আমরা আলোচনা করব। কিন্তু এই ক্ষতিকারক রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে দেয় না, ফলে ভূপৃষ্ঠের উপরে থাকা সমস্ত জীবকুল, মানুষ, বিভিন্ন পশু পাখি, উদ্ভিদ, সবার এই ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করছে এই ওজোনমণ্ডল বা ওজোনোস্ফিয়ার। অর্থাৎ বলতে গেলে এই ওজোনমণ্ডল একটা যেন প্রাকৃতিক ছাতার মতো রেখে দিয়েছে পৃথিবীকে ঘিরে, যা সূর্যের থেকে আগত অত্যন্ত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করছে। এবারে আমরা জানব কিভাবে ওজোন গ্যাস সৃষ্টি হয়, আর সেই সাথে জানব কিভাবে এই ওজোন স্তর আমাদেরকে অতিবেগুনি রশ্মি শোষণের মাধ্যমে রক্ষা করছে। এটা মূলত 2টো ধাপে হয়। দেখো, সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে তার মধ্যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য থাকে, যাদের তরঙ্গদৈর্ঘ্য 200 ন্যানোমিটারের কম, তাদের দ্বারা অক্সিজেন অণু, আগেই বলেছি অক্সিজেন অণু মানে 2টো পরমাণু নিয়ে গঠিত, তাদেরকে সেইভাবে 2টো পরমাণুতে ভেঙে দেয়। তাহলে একটা অক্সিজেন অণু থেকে 2টো অক্সিজেন পরমাণু পেয়ে যাচ্ছি। এবারে ওই অক্সিজেন পরমাণুগুলো অন্য অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে যথাক্রমে O3 অর্থাৎ ওজোন অণু তৈরি হচ্ছে। এক্ষেত্রে তাহলে কি দেখলাম, যে শোষিত হলো অতিবেগুনি রশ্মির 200 ন্যানোমিটারের থেকে কম তরঙ্গদৈর্ঘ্যের যেগুলো, তাদের দ্বারা শোষিত হয়ে অক্সিজেন অণু ভেঙে অক্সিজেন পরমাণু তৈরি হচ্ছে, এবং সেই অক্সিজেন পরমাণুগুলোই অন্য অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে ওজোন অণু তৈরি হচ্ছে। তাহলে এটা হলো একটা ধাপ, যেখানে কিভাবে ওজোন অণুর উৎপাদন হচ্ছে। এবং এই ধাপে আমরা দেখছি তাহলে অতিবেগুনি রশ্মির 200 ন্যানোমিটারের থেকে কম তরঙ্গদৈর্ঘ্যটা শোষিত হচ্ছে। আরেকটা ধাপ
সেটা হলো ওজোন অণুর বিয়োজন। এক্ষেত্রে কি হচ্ছে, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির মোটামুটি 300 ন্যানোমিটারের থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য যেগুলো আছে তারা কি করছে, ওজোন অণুকে ভেঙে ফেলছে। প্রথমে ওজোন অণুকে ভাঙছে দুটো অংশে, একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন অণু। এই যে অক্সিজেন পরমাণু তৈরি হচ্ছে, আরও একটা অক্সিজেন পরমাণু যখন তৈরি হচ্ছে, দুটো অক্সিজেন পরমাণু মিলে তৈরি হচ্ছে অক্সিজেন অণু। তাহলে দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমরা বলতে পারি O2 আর O3। তো প্রথম ধাপে দেখলাম O2 থেকে O3 তৈরি হচ্ছে, আর দ্বিতীয় ধাপে দেখছি O3 থেকে O2 তৈরি হচ্ছে। এবং এখানে দেখলাম 200 ন্যানোমিটারের থেকে কম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মিটা শোষিত হয়েছে। আর দ্বিতীয় ধাপে যখন ওজোন অণু থেকে অক্সিজেন অণু তৈরি হচ্ছে, সেক্ষেত্রে 300 ন্যানোমিটারের থেকে কম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি শোষিত হচ্ছে। অর্থাৎ দুটো ক্ষেত্রেই অতিবেগুনি রশ্মি কিন্তু শোষিত হচ্ছে। আর সেই সাথে অক্সিজেন থেকে অণু, অক্সিজেন থেকে ওজোন, আর ওজোন থেকে অক্সিজেন, এই যে চক্রাকার পদ্ধতিটা চলছে, তার ফলে ওজোনোস্ফিয়ারে অক্সিজেন এবং ওজোনের একটা ভারসাম্য রক্ষিত হচ্ছে। কিন্তু সমস্যাটা ধরা পড়ে 1982 সালে। 1982 সালে দেখা যায় যে আন্টার্কটিকা অঞ্চলে, যেখানে ওজোন স্তরের ঘনত্ব অনেক কমে গিয়েছে, সেখানে অতিবেগুনি রশ্মি কিন্তু ভিতরে প্রবেশ করছে। এটা প্রথমে বিজ্ঞানী জো ফোরম্যান তিনি কিন্তু এটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। তাহলে 1982 সালে জো ফোরম্যান আন্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের ঘনত্ব কমে যাওয়াটা লক্ষ্য করেন। এখন তো দিনের পর দিন এই ওজোন স্তরের ঘনত্ব বিভিন্ন জায়গায় কমে যাচ্ছে। ওজোন স্তরের এই ঘনত্ব কমে যাওয়া আর সেখান থেকে অতিবেগুনি রশ্মির প্রবেশ, এই অঞ্চলগুলোকে বলা হয় ওজোন গহ্বর বা ওজোন হোল। তাহলে আমরা দেখলাম কি, স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোনোস্ফিয়ার আছে, সেখানে ওজনের ঘনত্ব কমে যাওয়ার জন্য কিছু কিছু ইউভি রশ্মি প্রবেশ করছে, যেটা আমাদের জন্য খুব ক্ষতিকারক। এখন এর কারণটা কি? কারণটা জানতে গেলে জানতে হবে এর পিছনে দায়ী মূলত দুজন। এক হলো ক্লোরোফ্লোরো যুক্ত কার্বন, ক্লোরোফ্লোরোকার্বন, যাকে সংক্ষেপে বলা হয় CFC। আমরা এদেরকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি বা আগে ব্যবহার করা হতো, যেমন রেফ্রিজারেটর বা বাতানুকূল যন্ত্রে হিমায়ক রূপে, অর্থাৎ বাড়িতে যে ফ্রিজ বা এসি মেশিন ব্যবহার হচ্ছে সেখানে কিন্তু হিমায়ক রূপে CFC ব্যবহার করা হয়। দ্বিতীয়ত অ্যারোসল স্প্রেতে চালক রূপেও CFC ব্যবহার করা হয়। তৃতীয়ত প্লাস্টিক উৎপাদন, যে প্লাস্টিক কারখানা বা ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে ফোমিং এজেন্ট রূপে CFC ব্যবহার করা হতো। এছাড়া অগ্নি নির্বাপন যন্ত্রেরও উপাদান রূপে CFC ব্যবহার করা হতো। এছাড়া ইলেকট্রিক যন্ত্রের পরিষ্কারক রূপেও CFC ব্যবহার করা হতো। এই CFC ক্লোরোফ্লোরোকার্বন কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকারক। কেন? তার কারণ CFC একটা অদাহ্য গ্যাস, এবং এই গ্যাসটা ধীরে ধীরে স্ট্র্যাটোস্ফিয়ারে যখন পৌঁছায়, স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছানোর পর অতিবেগুনি রশ্মির দ্বারা বিয়োজিত হয়ে তৈরি করে জাইমান ক্লোরিন। যেমন আমি এখানে দেখাচ্ছি CFC, তাহলে এখান থেকে তৈরি হচ্ছে জাইমান ক্লোরিন। এই যে জাইমান ক্লোরিনটা তৈরি হচ্ছে, সেই জাইমান ক্লোরিন ওজোন অণুর সাথে বিক্রিয়া করবে, আর ওজোন অণুর সাথে বিক্রিয়া করে তৈরি করবে ক্লোরিন মনোক্সাইড সঙ্গে অক্সিজেন অণু। খেয়াল করে দেখো, ওজোন স্ফিয়ারে ওজোন অণুটাই নষ্ট হয়ে গেল, মানে কমে গেল। তাহলে এখানে দেখলাম ক্লোরিন বা জাইমান ক্লোরিনটা একটা ওজোন অণুকে নষ্ট করেছে। বিক্রিয়াটা কিন্তু এখানে থেমে নেই। এই যে ক্লোরিন মনোক্সাইড তৈরি হয়েছে ClO, সে আরও একটা ওজোন অণুর সাথে বিক্রিয়া করবে, করে তৈরি করবে জাইমান ক্লোরিন এবং সেই সাথে 2 অণু অক্সিজেন। খেয়াল করে দেখো যে আবার কিন্তু জাইমান ক্লোরিন তৈরি হয়েছে, যে জাইমান ক্লোরিন আবার একটা ওজোন অণুর সাথে বিক্রিয়া করবে। অর্থাৎ এই বিক্রিয়াটা কিন্তু চলতেই থাকবে, এই ধাপের পর এই ধাপ, তারপরে আবার এই ধাপ। অর্থাৎ একটা যদি CFC অণু যায়, লাখো লাখো ওজোন অণুকে নষ্ট করার ক্ষমতা রাখে। তাহলে ভাবো, আমাদের বিভিন্ন যন্ত্রে যে জায়গাগুলোতে CFC ব্যবহার করার কথা বলেছি, একটা ব্যাপক পরিমাণে CFC ব্যবহার করা হয়েছে, আর সেগুলো ক্রমশ 22 স্তরে পৌঁছে, মানে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে কী হারে আমাদের এই ওজোন অণুগুলোকে নষ্ট করে যাচ্ছে। আর এই ওজোন অণুগুলো নষ্ট করার ফলে ওজনের ঘনত্ব কমে যাচ্ছে, এবং ধীরে ধীরে ওজনের ঘনত্ব কমে যাওয়ার ফলে দিনের পর দিন আরও বেশি বেশি অতিবেগুনি রশ্মি ভিতরে প্রবেশ করবে। তবে এক্ষেত্রে আমরা বেশ কিছু পদক্ষেপ
অলরেডি নেওয়া হয়েছে। সেটা এক সম্পর্কে একটুখানি বলবো। মন্ট্রিল প্রোটোকল, যেটা 1987 খ্রিস্টাব্দে বিভিন্ন দেশ মিলে একটা চুক্তি নিয়েছে। সেই চুক্তিতে কি আলোচনা করা হয়েছে বা কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? 1995 সালের মধ্যেই সিএফসির ব্যবহার 50% কমানো হবে। 2000 সাল নাগাদ সিএফসির ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা হবে। আর 3, ক্লোরিন জাতীয় গ্যাসের উৎপাদন ধাপে ধাপে কমাতে হবে এবং 2000 সাল নাগাদ সম্পূর্ণ বন্ধ করতে হবে। তাহলে সিএফসির উৎপাদন ও ব্যবহার এবং ক্লোরিন জাতীয় বিভিন্ন পদার্থের উৎপাদন ও ব্যবহার কমানোটা খুব দরকার, যেটা আমরা 1987 খ্রিস্টাব্দে মন্ট্রিল প্রোটোকলের মাধ্যমে 2000 সালের মধ্যে একটা আমরা টার্গেট নিয়েছিলাম। বাট এখনও কিছু কিছু জায়গায় ব্যবহার চলছে, যেটা ভয়ঙ্কর ক্ষতির দিকে আমাদের নিয়ে যাচ্ছে। আমাদের আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, আরও বেশি রেস্ট্রিক্ট হতে হবে, আরও বেশি কঠোর নিয়মের দ্বারা এগুলো পুরোপুরি বন্ধ করা উচিত। তবে ওজোন স্তরের এই ক্ষয়ের পিছনে সিএফসি কিন্তু একা দায়ী নয়, আরও একজন আছে, সেটা হলো নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড। বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের মধ্যে N2O, NO, NO2 অর্থাৎ নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, এরাও কিন্তু ওজোন স্তর ক্ষয়ের পিছনে দায়ী। প্রথম কথা বলে রাখি, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে আমরা যে জেট বিমান চলে গল্পটা বলেছিলাম, আসলে ওখানে বায়ুর ঘনত্ব ভীষণ কম হওয়ার কারণে অনেক কম বাধায় অনেক উচ্চ বেগে জেট বিমানগুলো চলতে পারে। কিন্তু এই জেট বিমানগুলোর পিছন থেকে যে বর্জ্যটা নির্গত হয় তাতে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড থাকে। আর এই নাইট্রিক অক্সাইড ওজনের সাথে বিক্রিয়া করে। নাইট্রিক অক্সাইড ওজনের সাথে যখন বিক্রিয়া করে তৈরি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন। এবং এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা উৎপন্ন হচ্ছে, সেও কিন্তু ওর সাথে বিক্রিয়া করে তৈরি করে NO+O2। এই ওটা কোথায় থেকে এসেছে? অক্সিজেনের পরমাণুটা তৈরি হয়েছিল, আমরা একটু আগে যখন বলেছিলাম যে অতিবেগুনি রশ্মি অক্সিজেন অণুকে ভেঙে দুটো অক্সিজেন পরমাণু তৈরি হয়। সেই অক্সিজেন পরমাণুটা কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড তার সাথে বিক্রিয়া করে তৈরি করছে আবার নাইট্রিক অক্সাইড এবং সেই সাথে অক্সিজেন অণু। এই নাইট্রিক অক্সাইডটা আবার এইখানে চলে আসছে, ধরে নাও নাইট্রিক অক্সাইডটা আবার একটা ওজোন অণুর সাথে বিক্রিয়া করে তৈরি করবে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। যে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা আবার আসছে ওজোন থেকে পাওয়া অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে তৈরি করছে আবার নাইট্রিক অক্সাইড। অর্থাৎ এটা চক্রাকারে চলতেই থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছি ধীরে ধীরে ওজোন এবং ওজোন থেকে নির্গত অক্সিজেন পরমাণুর সংখ্যা কমছে এবং অক্সিজেন অণু তৈরি হচ্ছে, কিন্তু অক্সিজেনের গুরুত্ব বা প্রয়োজন ওখানে নেই। আমাদের ওখানে ওজোন অণুর গুরুত্ব অপরিসীম, তার সংখ্যা বা ঘনত্ব অনেক কমে যাচ্ছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের মাধ্যমে। তাহলে দেখলাম যে জেট বিমান চলার কারণে যে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড উৎপন্ন হচ্ছে, এছাড়া আমাদের বিভিন্ন কলকারখানা থেকে যেসব নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড উৎপন্ন হয় তা কিন্তু বায়ুস্তরের মধ্যে যখন স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায় তখন কিন্তু ওজোন স্তরকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে বা করতে থাকে। অর্থাৎ দেখলাম সিএফসি এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এরা কিন্তু দিনের পর দিন আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তর ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে চলেছে এবং ধীরে ধীরে ওজোন স্তরে গহ্বর বা ওজোন হোল তৈরি করছে, যার ফলে বিভিন্ন জায়গায় অতিবেগুনি রশ্মি প্রবেশ করছে এবং যত দিন যাবে এই সম্ভাবনাটা আরও বাড়বে। অর্থাৎ আরও বেশি ওজোন গহ্বর তৈরি হবে আর আরও বেশি অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে প্রবেশ করবে। তাহলে দেখতে পেলে সিএফসি এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড কিভাবে ক্ষতিগ্রস্ত করে চলেছে আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তর ওজোন স্তরকে, আর এর ক্ষতিকর প্রভাব আমাদের যে কত ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে সেটা একটু জেনে রাখা উচিত। সেটা এবারে আমি বলবো। দেখো, প্রথমে আমি মানুষের উপর কী ক্ষতিকর প্রভাব সেটা আগে একটু আলোচনা করি। চামড়ার ক্যান্সার, অর্থাৎ অতিবেগুনি রশ্মি যেটাকে রক্ষা করছিল ওজোন স্তর, এখন ওজোন স্তরটাই যদি ধীরে ধীরে নষ্ট হইতে থাকে, তার ঘনত্ব কমতে থাকে, তাহলে অতিবেগুনি রশ্মি প্রবেশ করবে এবং সেই অতিবেগুনি রশ্মি আমাদের স্কিনে, আমাদের চামড়ায় ক্যান্সারের মতো মারণ রোগ তৈরি করবে। এছাড়া মেলানোমা
নামক একটা ভয়ঙ্কর রোগ হতে পারে। এছাড়া আমাদের চোখের রেটিনাকে নষ্ট করে দিতে পারে, চোখে ছানি পড়তে পারে। অর্থাৎ এই যে অতিবেগুনি রশ্মিটা আসে সেটা আমাদের চোখের মধ্যে যখন প্রবেশ করে, চোখের যে পিছনে রেটিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোক সংবেদী একটা স্তর আছে, সেটাকেই নষ্ট করে দেয়, চোখের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যার ফলে চোখে ছানি হতে পারে। এছাড়াও চামড়া পুড়ে রং তামাটে হয়ে যেতে পারে এবং প্রজনন ক্ষমতা কমে যেতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতায় মানে আমাদের ইমিউনিটি কমে যাবে, বিভিন্ন রোগ তখন আমাদের শরীরে অনায়াসে বাসা বাঁধতে শুরু করবে। তাহলে ভাবো শুধু মানুষের উপর কত ভয়ঙ্কর প্রভাব পড়ছে। শুধু কি তাই, উদ্ভিদের উপর কিন্তু ভয়ঙ্কর প্রভাব আছে। যেমন সালোকসংশ্লেষ প্রক্রিয়াটাই ব্যাহত হবে অতিরিক্ত অতিবেগুনি রশ্মি যদি প্রবেশ করে ওজোন স্তরের মধ্য দিয়েই, এবং পাতার রঙটাও বিবর্ণ হতে থাকবে এবং বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটাও ব্যাহত হবে। অর্থাৎ দেখতে পাচ্ছি সামগ্রিকভাবে উদ্ভিদদের জন্য খুব ভয়ঙ্কর পরিণতি আসছে এগিয়ে। যত আমরা এই ওজোন স্তরকে মানে ক্ষতি হবে, ততই আমাদের উদ্ভিদ জগতেরও ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও বায়ুমণ্ডল মানে যে পৃথিবীর উপর 3 ভাগ জল আছে, সেখানের গল্পটা শোনো। সমুদ্রে যে ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে তাদের সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা ব্যাহত হবে। একটু আগে যেমন বলেছিলাম যে সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, উদ্ভিদে থাকা ফাইটোপ্ল্যাঙ্কটন তারও সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা ব্যাহত হবে। আর তার ফলে ওখানে যে অক্সিজেন উৎপন্ন হওয়ার ব্যাপারটা ছিল, সেই অক্সিজেন উৎপাদন কমে গিয়ে জলের মধ্যে অক্সিজেনের ঘাটতি আসবে। আর যার ফল সামুদ্রিক মাছ বা প্রাণী ফাইটোপ্ল্যাঙ্কটন এদের জীবন অস্তিত্ব এদের সংকটে চলে আসবে। এছাড়াও আমরা যদি জলবায়ুর উপর প্রভাব বলি, জলবায়ুর উপর প্রভাব ইউভি রশ্মি যত ভিতরে আসবে, বায়ু স্তর ভেদ করে ভূপৃষ্ঠে আসবে, তত কিন্তু আমাদের এই বায়ুমণ্ডলের উষ্ণতা মানে গড় উষ্ণতা বাড়বে, যেটাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয়, যেটা সম্পর্কে ডিটেলসে পরের ক্লাসেই আমি আলোচনা করব। সেখানে তাহলে ইউভি রশ্মি প্রবেশের ফলে বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে যাচ্ছে, জলাশয়ের জল দ্রুত শুকিয়ে যাবে এবং জলবায়ুর একটা ব্যাপক পরিবর্তন হবে। তাহলে মোটের উপরে দেখতে পাচ্ছি আমাদের নির্বুদ্ধিতার কারণে, অর্থাৎ আমরা এই যে সেপসি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেছি বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড তৈরি করছি, তারা কিন্তু ব্যাপক হারে ওজোন স্তরে ক্ষতি করছে, যে ওজোন স্তরকে আমাদেরকেই রক্ষা করতো সূর্য থেকে অত্যন্ত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে আমাদের কাছে আসতে দিত না। তো আমাদের নির্বুদ্ধিতার কারণে সেই ওজোন স্তর নষ্ট হয়ে যাচ্ছে, ওজোন গহ্বর তৈরি হচ্ছে এবং অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে কী কী ভয়ঙ্কর সমস্যা আনতে পারে সেগুলো তো বলেছি। প্রসঙ্গত একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি, এই ওজনের ঘনত্ব মাপা হয় ডপসন এককে এবং 1 DU মানে ডপসন ইউনিট বলতে এসটিপিতে 0.01 মিলিমিটার ওজোন স্তরের লেয়ারকে বলা হয় 1 ডপসন। তো এই ওজনের ঘনত্বটা কমে যাচ্ছে, আমরা কিন্তু এই ইনফরমেশনটা মাথায় রাখবো। এই টপিকটা এখানেই শেষ করলাম। ভৌতবিজ্ঞানের এইরকম গুরুত্বপূর্ণ টপিকগুলোর ভিডিও নিয়মিত দেখার জন্য ছায়ার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এই অংশটা বা এই টপিকটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আগামী দিনে লেটেস্ট যে ভিডিওগুলো আসবে তাদের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো। তোমাদের সকলের জন্য রইল শুভেচ্ছা, ভালো থেকো এবং সুস্থ থেকো।